নমস্কার। আমি খুব আনন্দিত এবং একই সঙ্গে চিন্তিত। আমাকে এরকম একটি বিষয় নিয়ে বলতে বলা হয়েছে। বিষয়টি হচ্ছে সম্পর্ক কাদের মধ্যে, শিল্প এবং জীবনের মধ্যে। প্রথমেই সৃষ্টি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তারা এই রকম গৃহবন্দী দশাতেও এরকম অনলাইনের মধ্যে দিয়ে শিল্প চর্চা, শিল্প ভাবনায় নিজেদের নিমগ্ন রেখেছে। এবং আমার আরেকটু বেশি করে ধন্যবাদ দেওয়ার তাদের, কারণ আমার মতো একজন আনকোড়া শিল্পী, বা শিল্পী তো এখনো হয়ে উঠতে পারিনি, এখনো আনকোড়া শিল্প চর্চাকারীকে এরকম একটি সুযোগ দেবার জন্য জুম অ্যাপের মধ্যে দিয়ে এটি সম্প্রচারিত হচ্ছে। আপনারা দেখছেন এখন প্রায় আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় 91 জন। আমাকে বলা হয়েছিল 80 জন। তা আমার খুব ভালো লাগছে যে তারা সময় বের করেও এরকম শুনছে। যারা যারা এই অনুষ্ঠানটি, যারা যারা এই ভিডিওটি দেখতে পারলেন না, তারা ইউটিউবে দেখতে পাবেন। কিছু দিনের মধ্যেই ইউটিউবে সেটি আসবে। যাই হোক, এবার আমরা বিষয়ে আসি। যে বিষয়টি নিয়ে বলতে বলা হয়েছে সম্পর্ক, জীবন এবং শিল্প। কিছু কথা বলবো। কথায় বলি, কথায় চুপ, কথায় ভাসি, কথায় ডুব, কথারও পরে কথাই পাই, কথায় সুর, কথাই গাই, অন্য কোনো কথার স্তব আমার পক্ষে অসম্ভব। তাই নিজের কথা বলবো, নিজের কিছু উপলব্ধির কথা বলবো। আসলে শরীরটা খুব একটা ভালো নয়, খুবই খারাপ। সেই কারণে যতই বলি কথায় ভাসি, কথায় ডুব, কিন্তু কথা আসছে না। আমি জানি না যে শেষ পর্যন্ত আজকে কণ্ঠস্বর এবং শারীরিক অবস্থা সাই দেবে কিনা। যদি সাই দেয় তাহলে নিশ্চয়ই, এবং যদি কথাগুলো মাথায় আসে, আমি যেহেতু কিছু ভেবে আসিনি, প্রস্তুতি ছাড়াই একেবারে চলে এসেছি, কারণ নিজের কথা বলবো বলে, নিজের ভাবনার কথা বলবো বলে। আমি জানি না শেষ পর্যন্ত কতটা কি করতে পারবো। ফলে আগে একটু মার্জনা চেয়ে নিচ্ছি যে যদি কোনো কথা বলতে গিয়ে আটকে যায় বা কথা বুঝতে অসুবিধা হয়, আমাকে আরেকবার একটু বলবেন, আমি সেটাকে রিপিট করবার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে একটা বিষয় দিয়ে শুরু করি। আমাদের জীবন এবং শিল্প, মনে রাখতে হবে একটা জীবন না পেলে একটা শিল্প পাওয়া, একটা শিল্প নির্মাণ, একটা শিল্প সৃষ্টি সম্ভব নয়। কারণ যেভাবেই আমি বিষয়টিকে ভাববো, শিল্প চর্চা করতে থাকবো, তার আগে আমার একটা প্রাণের প্রয়োজন হয়, একটা জীবনের প্রয়োজন হয়। এখান থেকেই খুব সহজভাবে বোঝা যায় যে জীবন না থাকলে শিল্প সৃষ্টি সম্ভব নয়। খুব প্রাথমিকভাবে, খুব সাধারণভাবে ভাবলেই এটা বোঝা যায় যে যেহেতু জীবন না থাকলে শিল্প সৃষ্টি সম্ভব নয়, ফলে জীবনের সঙ্গে শিল্পের একটা সম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্কটা অন্যতম একটা আন্তঃসম্পর্ক এবং আন্তরিক সম্পর্ক। যদি আমি অ্যাজ ইউ লাইক ইটের কথা বলি, শেক্সপিয়ারের, তো সেখানে তিনি একটা কথা বলছেন যে all the world a stage, and all the men and women merely players. They have their exist and entrance. In one time they plays different character, many characters. সো এইখান থেকে আমরা বুঝতে পারি যে জীবন যদি নাটকের মতো হয়, জীবনের শুরুটা যদি উইংস দিয়ে ঢোকা এবং জীবনের সমাপ্তি যদি পর্দা
পড়ে যাওয়া, যবনিকা পড়ে যাওয়ার মধ্যে দিয়ে শেষ হয়, তাহলে জীবনটাও একটা নাটক। আমরা জীবনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি, বিভিন্ন কাজ করি, আসলে এগুলো অভিনয় করি। ফলে এই যে আমরা পারফর্ম করি জীবনটাকে নিয়ে, এটাও কিন্তু একটা আর্ট। ফলে প্রত্যেকটি মানুষের জীবনে মানুষ যা জ্ঞাত এবং অজ্ঞাত সারে করে থাকে সেটাও একটা শিল্প। ফলে জীবনের সঙ্গে শিল্পের তো সম্পর্ক থাকবেই, এটাই স্বাভাবিক। এই কথাটাকে যদি আমি ওই শেক্সপিয়ার যেই কথাটা বলেছিলেন সেটার সঙ্গে না আমি খুব মিল খুঁজে পাচ্ছি ব্যানগ্যামবিকি হাবিয়ানি মানা এর একটা বইতে। তিনি লিখছেন যে দ্য লাইফ ইজ জাস্ট ড্রামা। এটি লিখছেন দ্য গ্রেট পার্ল অফ উইজডম গ্রন্থে। এই গ্রন্থে কি বিষয় নিয়ে রচিত সেইটি আমার কাছে বড় কথা নয়, কিন্তু এই কথাটিকে যদি আমি আলাদা করে কাট করি তাহলে দেখতে পাবো যে সত্যিই তো জীবনটা তো একটা শিল্পের মতোই, একটা নাটকের মতোই, যেটাকে শেক্সপিয়ার অনেক আগে বলেছেন। যা হোক, আমরা এই প্রসঙ্গে যাব না। আমরা মোটামুটি ধরে নিলাম যে জীবন এবং শিল্প দুটোই প্রায় কাছাকাছি। আচ্ছা, এইবার যদি আমরা একটু শিল্প তত্ত্বের দিকে তাকাই, যদিও শিল্প তত্ত্ব দিয়ে এই সমস্ত বিচার করা যায় না, তবুও বলি যে প্লেটো এই আর্টকে বলছেন যে ইমিটেশন অফ রিপ্রেজেন্টেশন। এই ইমিটেশন মানে অনুকরণ। কিসের অনুকরণ? জীবনের অনুকরণ। কিসের জীবনের অনুকরণ? আমাদের জীবনে জ্ঞাত এবং অজ্ঞাত সারে অনেক ভাবের সৃষ্টি হয়, অনেক অনুভূতি আসে, অনেক অভিজ্ঞতা আসে, যার মধ্যে থেকে একটা বোধের জন্ম দেয়, তার অনুকরণ। ফলে সেই অনুভূতিগুলো, ভাবগুলোকে অনুকরণ করে প্রকাশ করা, সেটাই তার কাছে শিল্প। ঠিক এই কথাটাকে এস্টাবলিশ করতে প্লেটোর অনেক আগে থেকেই গ্রিসে একটা ধারণা ছিল যে গ্রিক কনসেপ্টে একটা ধারণা ছিল যে এই আর্ট এবং সাহিত্য এগুলো হচ্ছে সব মাইমেসিস বা অনুকরণ। এই অনুকরণের ধারাটাকে খুব সজাগভাবে ব্যবহার করলেন প্লেটোর আমরা জানি রিপাবলিক বলে একটা গ্রন্থ আছে, আমরা সেই প্রসঙ্গে আসব। কিন্তু তারপরে একটু বলি যে টলস্টয় বলেছিলেন, টলস্টয় একজন বিখ্যাত, আমরা জানি যে টলস্টয়ের লেখা আমরা প্রত্যেকে পড়েছি এবং তার মতো দার্শনিক তো খুব কম হয়। তো টলস্টয় বলেছিলেন যে আর্ট ইজ লাইক আ মিডিয়াম টু ট্রান্সফার দেয়ার ফিলিংস। এই দেয়ার ফিলিংস মানে জীবনের ফিলিংস। ফলে ওই অনুভূতি, এই ফিলিংস কখন আসে? যখন একটা জীবন পাওয়া যায়। একটা জীবনের প্রত্যেকটি ঘটনা থেকে, প্রত্যেকটি মুহূর্ত থেকে, প্রত্যেকটি সময় একটা করে ফিলিংসের উৎপন্ন হয় মানুষের মনে। সেই ফিলিংসগুলোকে এস্টাবলিশ করে শিল্প, রিপ্রেজেন্ট করে, অনুকরণ করে, তার প্রেজেন্ট করে, উপস্থাপন করে শিল্প। তাহলে ফিলিংসের উপর তিনি যে জোরটি দিচ্ছেন, সেই ফিলিংসের উপর জোর তখনই তিনি দিতে পারেন এবং ফিলিংস তখনই আসে যখন একটা জীবন পাওয়া যায়, কারণ ফিলিংস জীবনের একটি অংশ। এইবার আমি একটু প্রসঙ্গ চেঞ্জ করি। পৃথিবীর সমস্ত শিল্পকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইন আর্ট, একটা হচ্ছে ক্রাফট আর্ট বা ক্রাফট ওয়ার্ক। আমরা ফাইন আর্ট নিয়ে আলোচনা করব মূলত। আচ্ছা, বাংলায় ফাইন আর্টকে বলা হয় চারুশিল্প এবং ক্রাফট আর্টকে বলা হয় কারুশিল্প। তো বিষয়টাকেই খুব ইন্টারেস্টিং।
ধরা যাক যে কিভাবে বলি, একজন শিল্পী তার মনের আনন্দে সৃষ্টি করছেন ভালো। এবার ওই শিল্পীর সৃষ্টিটি যদি ব্যবহারিক উপযোগিতার কে মাথায় রেখে সৃষ্টি হয়, তাহলে সেটি কারুশিল্প বা ক্রাফট ওয়ার্ক। এবং সেটি যদি নির্মল আনন্দদানের ক্ষেত্রে অভিপ্রায়ে নির্মল আনন্দের জন্য সৃষ্টি হয়, সেইটা তখন আর ক্রাফট থাকে না, সেটা হয়ে যায় কারুশিল্প, এই চারুশিল্প বা ফাইন আর্টস। তাহলে বিষয়টি কি? ধরা যাক একজন মাদুর বুনল, একজন তাঁত শিল্পী, একজন মাটির পাত্র নির্মাণ করেন, এগুলো নির্মাণ করা হয়, তারাও শিল্পী, কিন্তু সেই কাজগুলি, সেই সৃষ্টিগুলি আমাদের দৈনন্দিন ব্যবহারিক কার্যে বেশি ব্যবহৃত হয়, প্রয়োজন হয়। ফলে এই ব্যবহারিক প্রয়োজনের, ব্যবহারিক উপযোগিতার নিরিখে এই বিষয়গুলো হচ্ছে ক্রাফট ওয়ার্ক বা কারুশিল্প। আর চারুশিল্প কিভাবে হয়? চারুশিল্প বা ফাইন আর্টসের ক্ষেত্রে এই ব্যবহারিক প্রয়োজনের বাইরে গিয়ে একটা নির্মল আনন্দ দেয়, এইটা হচ্ছে চারুশিল্প। যেমন কেউ ছবি আঁকে, কেউ রং করেন, কেউ গান করেন, কেউ কবিতা বলেন, আবৃত্তি করেন, কেউ থিয়েটার করেন, কেউ নৃত্য ডান্স করেন। ফলে এইগুলো হচ্ছে চারুশিল্পের অন্তর্গত। তাহলে আমাদের মূল যে পারফর্মিং আর্ট, সেটা দাঁড়িয়ে থাকে এই শিল্পের উপর, এই চারুশিল্পের উপর। চারুশিল্পকেও যদি একটু ভাবনা চিন্তা করা যায়, তাহলে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ভিজুয়াল আর্ট, অর্থাৎ স্থির দৃশ্য শিল্প, আর একটা হচ্ছে পারফর্মিং আর্ট, উপস্থাপন শিল্প। এই ভিজুয়াল আর্টের মধ্যে পড়ে ছবি আঁকা, স্থাপত্য নির্মাণ, প্রস্তরের উপর বিভিন্ন কারুকার্য নির্মাণ, এগুলো। আর পারফর্মিং আর্টের উপর পড়ে গান, নাচ, কবিতা, তবলা ইত্যাদি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইত্যাদি বাজানো। এইবার কথা হলো যে তাহলে কি এই যে চারুশিল্পের এত রকম ভাগ, এই ভাগগুলি কি জীবনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত? মনে রাখতে হবে, একজন ছবি আঁকছেন, একজন চিত্রকর ছবি আঁকছেন, তার এক্সপ্রেশন জানা খুব প্রয়োজন। আঁকা কথা বলে। একজন মানুষের একটা মুখ আঁকছেন, সেই মানুষের চোখ দুটি কোন অভিব্যক্তিকে প্রকাশ করে, কোন এক্সপ্রেশনকে এক্সপ্রেস করে, সেটা চিত্রশিল্পের জানতে হয়। একজন হাসছেন, এই হাসিটি কীরকম হাসি? ব্যঙ্গের হাসি, নাকি নির্মল হাসি, নাকি অকারণ হাসি? কোন হাসি? সেটিও তাকে জানতে হয়। একটা ফুল আঁকছে, সেই ফুলের কালার অনেক কথা বলে। সেটি কি ধূসর, সেটি কি নাকি খুব রংচঙে? সেটি কি প্রেমের ইঙ্গিত দেয়, নাকি শুষ্ক শীতের ইঙ্গিত দেয়? ফলে যে কোনো শিল্পই তার একটা নিজস্ব ভাষা আছে, আর সেই ভাষাটা উঠে আসে জীবন থেকে, জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে। এই ভাষাটা, শিল্পের ভাষা উঠে আসে। অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই শিল্পের ভাষার প্রতি খুব জোর দিতেন। আমরা যদি একটু গোড়ার দিকে ভাবি যে সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ, বুদ্ধি হলো তার হাতিয়ার, সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে সে তিলে তিলে গড়ে তুলেছে হাজার বছর ধরে মস্তিষ্কের বুদ্ধি, ধমনীর রক্ত, ফিনকে দিয়ে ওঠা রক্ত এবং হৃদয়ের একান্ত সাধনা দিয়ে সৃষ্টি করেছেন সমাজ। সেখানে গাছপালা, পশু পাখি হয়েছে তার দোসর। ফলে তখন মানুষ কথা বলতে শেখেনি, তখন মানুষ কিন্তু তাদের জীবনযাপনে
ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ছিল ছবি আঁকা, আঁকিবুকি কাটা, সেটাও কিন্তু একটা শিল্প। তাহলে জীবনে ভাষার থেকেও ভাব প্রকাশের জন্য শিল্পের যে একটা অধিক গুরুত্ব আছে, সেটিও কিন্তু খুব প্রাচীন সময় থেকে আমরা জানি যে আদি মানুষের আকার ইঙ্গিতে বিভিন্ন কিছু বোঝাতো, তারই তো নতুন ফর্ম এই মাইম বা মূকাভিনয় বা নৃত্য। ফলে শিল্প জীবনের শুরু থেকে মানুষের কালে কালান্তরে বিভিন্নভাবে মানুষকে নতুনভাবে পরিচিতি তৈরি করছে, মানুষকে নিয়ে চলছে এবং মানুষের এক্সপ্রেশনকে এক্সপ্লোর করছে। এইবার একটু অন্য কথা বলি। আসলে একটা জায়গা একটু বলতে হবে যে শিল্প নিয়ে প্রচুর মানুষের প্রচুর মতবাদ আছে, শিল্পতত্ত্ব প্রচুর আছে। যেমন আমি একটু ছোট ছোট করে বলি যে শিল্পতত্ত্বের মধ্যে দিয়ে কীভাবে জীবনের কথা উঠে আসে। ধরা যাক ওই প্লেটোর কথা বলছিলাম, প্লেটোর একটি বই আছে রিপাবলিক, দ্য রিপাবলিক। ওই বইটি কথোপকথনের ভঙ্গিতে রচিত। ওই বইতে অনুকরণ তত্ত্বকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে, যে শিল্পে অনুকরণ, কিন্তু অনুকরণ কিন্তু কপি, কিন্তু সেই কপি কিন্তু অন্য কোনো শিল্পীর শিল্প দেখে কপি নয়। ওই কপি হচ্ছে মানুষের মনাগত ভাবাবেগ, আবেগ, সৃষ্টি নয়, বিভিন্ন চিন্তা, অভিজ্ঞতা, এগুলোকে কপি করা, এগুলোকে কপি করে এক্সপ্রেস করা, এটাই শিল্প। তা এই অনুকরণ তত্ত্বের কথা বলা হয়েছে, আমি বলেছিলাম ইমিটেশন বা মাইমেসিস। তো অ্যাকচুয়ালি অ্যারিস্টটল বলেছিলেন, অ্যারিস্টটল তাদের শিষ্য ছিলেন। অ্যারিস্টটল বলছেন যে এই যে শিল্প, এই শিল্পটা মানুষের নাকি একটা সহজাত একটা কি বলবো, একটা ইনস্টিংটিভ একটা প্রবণতা শিল্প নির্মাণ। মানুষ কথোপকথনে, মানুষ দৈনন্দিন ব্যবহারে, মানুষ প্রতিদিন এই শিল্পকে সৃষ্টি করে। এই কথাটি আবার পরবর্তীকালে আমরা দেখেছি, পরবর্তীকালে অনেক আগে কান্টের তত্ত্বে দেখেছি, যে 1920-তে কান্টের তত্ত্বে দেখেছি যে তিনি বলছেন যে ইনটিউটিভ এক্সপ্রেশন, অর্থাৎ স্বজ্ঞাত এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন কিভাবে হয় সেটা নিয়েও আমি পরে কথা বলবো। আসলে অর্থাৎ অভিব্যক্তির প্রকাশের কথা বলছেন এবং সেটি স্বজ্ঞাত, স্বতঃস্ফূর্ত। অর্থাৎ এইখানে কান্টের সঙ্গে অ্যারিস্টটলের যে ইনস্টিংটিভ বিষয়টি, এই দুটো মিলে যাচ্ছে। কিন্তু ফলে মনে রাখতে হবে এই স্বজ্ঞাত জ্ঞান জীবন থেকেই উঠে আসে, এই স্বজ্ঞাত অনুভূতিগুলো এই স্বতঃস্ফূর্তভাবে জীবন থেকেই উঠে আসে, না হলে এই বিষয়গুলোর কোনো মূল্য নেই। এরপরে বলবো যে ওই পোয়েটিক্সে, অ্যারিস্টটলের পোয়েটিক্সের 15th চ্যাপ্টারে যেটা বলা হয়েছে যে শিল্পকে তারা মোটামুটি বেশ কিছু উপকরণের ভিত্তিতে মোট 5 ভাগে ভাগ করেছে। কি কি? চিত্র, ভাস্কর্য, কাব্য, নৃত্যগীত, সেখানে মূলত কণ্ঠসঙ্গীত এবং নৃত্য বা গতির ছন্দের স্বরকেই বোঝানো হয়েছে, এবং পঞ্চম হচ্ছে যন্ত্রসঙ্গীত। এবার এই 5টা যে শিল্পের ভাগ, এই প্রত্যেকটিকেই কিন্তু জীবনের নিরিখে, জীবন যাপনের নিরিখে, মানুষের দৈনন্দিন কাজকর্মের ভিত্তিতে নির্মাণ করা হয়েছিল। যা হোক, আমি অনেকটা একটু অন্যরকমভাবে বলে ফেলেছি, এইভাবে আমি বলবো না। এবার জানি এই থিওরি নিয়ে আলোচনা করলে অনেকেরই অনেক সমস্যার সৃষ্টি হবে বা ভালো লাগবে না। আমি বরং কিছু মজার গল্প বলি,
সেই গল্পের মধ্যে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে কিভাবে এই আমাদের জীবনের সাথে বিভিন্ন ভাবে এই শিল্পগুলো জড়িয়ে থাকে, জড়িয়ে আছে। আচ্ছা, আগে একটা মজার কথা বলি, মজার নয়, এটা খুব সিরিয়াস একটি কথা, যে শিল্প একটা সাধনার বিষয়। প্রচণ্ড চর্চার মধ্যে দিয়ে, প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে, প্রচণ্ড মানে কষ্টের মধ্যে দিয়ে এই শিল্পকে নিজের অধিকারে আনতে হয়। শিল্পের অধিকারের কথা বলেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তা সত্যজিৎ রায় এ প্রসঙ্গে বলেছিলেন যে শিল্পের কোনো শর্টকাট হয় না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? শিল্পের কোনো শর্টকাট হয় না, অর্থাৎ প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে শিল্পকে নিজের আয়ত্তে আনতে হয়, অর্জন করতে হয়। একটা ছোট্ট গল্প বলি। একবার এক রাজা তার এক জমিদারের বাড়িতে আমন্ত্রণ পায় এবং তিনি সেই জমিদারের বাড়ি যান, গিয়ে খাওয়া দাওয়া করেন এবং যখন তিনি ফিরে আসছেন জমিদার তাকে দুটি ম্যাকাও পাখি উপহার দিলেন। ম্যাকাও পাখি অনেকেই আমরা দেখেছি, ছবিতে দেখেছি। একটু বাড়িয়ে বললে বলা হয় যে তারা টিয়ারি এক ধরনের বিশেষ প্রজাতি, তারা কথাও বলতে পারে ভালো এবং তারা বেশ পাখিদের মধ্যে বেশ উন্নত জাত। তো সেই ম্যাকাও পাখি দিয়েছিলেন রাজাকে উপহার হিসেবে। রাজা তো খুব খুশি হয়ে সেই ম্যাকাও দুটোকে নিয়ে এলেন তার রাজ্যে এবং সেখানে তার প্রাসাদের বাইরে একটা সুন্দর গাছে সেই দুটি পাখিকে রাখলেন। এইবার দেখা গেল ওই দুটি পাখির মধ্যে একটি পাখি উড়ে বেড়াচ্ছে, গান করছে, উড়ে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, কিন্তু একটি পাখি স্থির হয়ে একটি ডালেই বসে আছে। সে আর নড়ে না, সে আর চড়েও না। রাজা হাত দিয়ে এরকম করে তাড়িয়ে পাখিটাকে ওড়ানোর চেষ্টা করছিল, পারল না, রাজা পারল না। রাজা ডাকলো তার মন্ত্রীকে। মন্ত্রী তো এসে লাঠি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে পাখিটাকে ওড়াবার চেষ্টা করলো, কিন্তু পাখিটা উড়ল না, এক জায়গাতেই থ হয়ে বসে থাকলো। এরপরে রাজা তার রাজত্বের যে সমস্ত বড় বড় পক্ষী বিশেষজ্ঞ আছে তাদের ডাকলেন। রাজসভার, এই শব্দটা মাথায় আসছিল না, রাজসভার পক্ষী বিশেষজ্ঞদের আনলেন এবং তাদের বললেন যে পাখিটাকে যেভাবে হোক ওড়াতেই হবে। একটা পাখি কেন উঠবে না? একটা পাখি তো উঠছে, তা তুমি দেখো এর কোনো রোগ ফোগ হয়েছে কিনা, তোমরা দেখো। তো তারা পরীক্ষা করলেন, পরীক্ষা করে বললেন, মহারাজ এই পাখিটা একদম সুস্থ আছে, কোনো রোগ হয়নি, কোনো সমস্যা নেই। রাজা তো তাহলে উঠছে না কেন? তাহলে তোমরা ওড়াও। তারা প্রচুর চেষ্টা করলো, কিন্তু পক্ষী বিশেষজ্ঞরাও এই পাখিটাকে ওড়াতে পারলেন না। রাজা রাজ্যে ঢেড়া পিটিয়ে ঘোষণা করলেন। কিভাবে ঘোষণা করলেন? ঢকা 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 ঢ, শুনো শুনো সকলে, শুনো শুনো হ, এরকম করে ঘোষণা করলেন যে যেভাবে হোক যেন তেন প্রকারেণ এই জগদ্দল পাথরের মতো বসে থাকা পাখিটিকে ওড়াতেই হবে। আমার রাজ্যে যে এই পাখিটিকে ওড়াতে পারবে তাকে আমি 20,000 স্বর্ণ মুদ্রা দেব। সবার চোখ তো একেবারে ছানা বড়া লোভে, সবাই ছুটে ছুটে এলো, সবাই চেষ্টা করলো কিভাবে হোক যেভাবে হোক এই পাখিটাকে ওড়াতেই হবে। তারা বিচিত্র উপায় অবলম্বন করলেন, কিন্তু কেউ পাখিটাকে ওড়াতে পারলেন না। সবাই ব্যর্থ হয়ে মুখ কাচুমাচু করে ফিরে গেলেন। এমন সময় এক চাষি
খবর পেলেন যে রাজা এরকম ঘোষণা করেছেন। তো চাষিটি গেলেন রাজার কাছে, বললেন যে মহারাজ, আপনি যদি আজ্ঞা দেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তো বলে, তুমি? বড় বড় পক্ষী বিশেষজ্ঞরা পারেননি, বড় বড় মন্ত্রীরা পারেননি, আমার সভাসদের লোকজন পারেনি, আমার রাজ্যের কেউ পারেনি, তুমি করে দেবে? তুমি কি এমন জানো? বলছেন, মহারাজ আমি একবার চেষ্টা করে দেখতে পারি। বলছে, ঠিক আছে, দেখো, তুমি যদি পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কৃষকটি নির্লোভ, তিনি কোনো বিনিময় মূল্য চান না, সেটিও রাজাকে জানিয়ে দিলেন। রাজা তো খুশি, অবাক, যে এই লোকটা উড়িয়ে দেবে বলছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেখি না, যদি ওরাই তো ভালোই, আমারই লাভ, পাখিটি উঠবে, দুটো পাখিই উঠবে, আমার প্রাণবন্ত হবে, দুটো পাখির উড়লে একটা সুন্দর দৃশ্য চোখে আসবে। তো যা হোক, তো কৃষকটি গেলেন, কৃষকটি গিয়ে পাখিটাকে উড়িয়ে দিলেন। পরের দিন রাজা গিয়ে দেখলেন যে পাখিটি উঠছে। রাজা তো হতভম্ব হয়ে গেলেন, কি করে? তাকে ডেকে বললেন যে তুমি কি করে করলে এটা? অসম্ভবকে সম্ভব কি করে করলে? বললো, কিছুই না মহারাজ, শুধু পাখিটা যে ডালে বসেছিল সেই ডালটা কেটে দিয়েছি, পাখিটা উঠছে। আসলে আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা একটা সুন্দর জীবন, সুন্দর শিল্পময় জগৎ প্রাপ্ত হব। শিল্পের, ওই জন্য বললাম যে সত্যজিৎ রায় বলেছিলেন শিল্পের কোনো শর্টকাট হয় না। রবীন্দ্রনাথও কিন্তু গতিময় জীবনের কথা বলছেন দুরন্ত আশা কবিতায় কিংবা ঝুলন কবিতায়। আসলে কোনো সৃষ্টির পিছনে নিশ্চিত সুখ, বিলাসিতা, আরাম, এই সমস্ত প্রবণতা থেকে বেরিয়ে গিয়ে একটা প্রচণ্ড গতিশীল জীবনে পদার্পণ করতে হবে, তবেই সেখানে শিল্পের জয়, শিল্পীর জয়, এবং শিল্পী সাধনার মধ্যে দিয়ে শিল্পী হয়। ফলে পরিশ্রমটা খুব 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 গুরুত্বপূর্ণ। আর একটা মজার গল্প বলি। একবার এরকম হয়েছিল যে একজন কলকাতার যুবক, খুব শুটেড বুটেড পড়া, তিনি মেদিনীপুর স্টেশনে ট্রেন থেকে নামলেন, নেমে চিৎকার করে ডাকতে শুরু করলেন, কুলিপ, 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 কে কোথায় আছো? আমার ব্যাগগুলো নিয়ে যাও, কুলিপ, এরকম করে চিৎকার করে ডাকছিলেন। তো সঙ্গে সঙ্গে একটা কুলি ছুটে এলো, ছুটে এসে বলল যে হ্যাঁ বলুন, এই ব্যাগগুলো নিয়ে আমার বাড়ি অবধি দিয়ে আসো, কত টাকা চাও? যা চাও তোমাকে তাই দেবো। মানে তার মধ্যে, তার কথার মধ্যে একটা দম্ভ, একটা তাচ্ছিল্য। তো সেই কুলি তার কথা মতো, সেই লোকটির কথা মতো, যুবকের কথা মতো তার ব্যাগগুলো বহন করে নিয়ে নিজের কাঁধে নিয়ে কষ্ট করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। এমন সময় তিনি যখন বাড়ি পৌঁছালেন তখন ওই যুবকটি কুলিকে বলল যে কত টাকা চাই? এ নাও 200 টাকা, বলে 200 টাকার একটা নোট যেই হাতে দিতে যাবে অমনি কুলি বলল, না আমি টাকাটা নিতে পারবো না। কেন? টাকাটা নেবে না কেন? না, আপনার কষ্ট হচ্ছিল সেই জন্যই তো আমি তো যেচে এসে আপনার উপকার করলাম, থাক, আমার টাকাটা লাগবে না, এই টাকা আমি নেব না, আপনার পরিশ্রম হচ্ছিল তাই আপনাকে একটু সাহায্য করলাম। তো লোকটি তো মহা খুশি যে বাহ, টাকাটাও বেঁচে গেল, জিনিস খেটেও দিল। যাই হোক, পরের দিন শুনলো যে ওই মেদিনীপুরে একটি বক্তৃতা অনুষ্ঠান হবে। সেই বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অনেক জ্ঞানীগুণী মানুষ। ওই বক্তৃতার আসরে তিনি দেখতে গেলেন। তিনি বক্তৃতার আসনে প্রবেশ করলেন এবং মঞ্চের দিকে তাকিয়ে তার চোখ দুটো বিস্ময়ে, লজ্জায় ফেটে পড়ল। কারণ তিনি দেখলেন যে সেই কুলি সভাপতির আসনে অলঙ্কৃত করে বসে আছেন। অর্থাৎ বিদ্যাসাগরই সেদিন তার ওই
ভার বহন করেছিলেন কুলি হিসেবে। ফলে অনুষ্ঠানের পরে, ওই সভার পরে সেই ব্যক্তিটি বিদ্যাসাগরের কাছে ছুটে গেলেন এবং বললেন যে আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। বললো, না, ক্ষমা করার তো কিছু নেই, শুধু একটাই তোমাকে বলার যে নিজের কাজ সবসময় নিজে করবে, অন্য কারো ভরসায় থাকবে না। পরিশ্রমের কোনো সাফল্যের ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। ফলে পরিশ্রমটা আমাদের শিল্পীদের করতেই হয়, যে কোনো কাজে, জীবনে হোক। আমি বারবার জীবনের সাথে রিলেট করছি, কারণ জীবনে যেমন পরিশ্রম খুব গুরুত্বপূর্ণ, শিল্পের ক্ষেত্রেও পরিশ্রম অত্যাধিক গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। এবার একটা টার্ম বলবো, আমাদের কেনসো এবং স্যাটোরি মোমেন্ট আসে জীবনে। এই দুটো মোমেন্ট কীরকম? ধরা যাক যে প্রচণ্ড পরিশ্রমের ফলে আমি কিছু একটা জিনিস অর্জন করলাম, অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে 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 আমি একটা ভালো রেজাল্ট করলাম। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে সাধনা করে 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 আমি একটা ভালো গান করলাম, আমি একটা ভালো কবিতা বললাম। এটা জীবন বা শিল্পের ক্ষেত্রে এটাকে বলা হয় কেনসো মোমেন্ট। এবং স্যাটোরি মোমেন্ট হচ্ছে হঠাৎ করে কোনো একটা বিশেষ ঘটনা জানতে বা অজান্তে আমাদের জীবনে এলো এবং তারপরে আমাদের সাফল্যের মাপকাঠি অনেকটা উপরে মানে উঠে গেল, সাফল্য অনেকটা বেড়ে গেল। এইটাকে বলা হয় স্যাটোরি মোমেন্ট। যেমন আমি একটা ধরো বই পড়লাম, বইটা পড়ে আমার জীবন দর্শন পুরো পরিবর্তন হয়ে গেল। বা একটা বই পড়লাম, বই পড়ে আবৃত্তি সম্পর্কে, গান সম্পর্কে আমি অনেক কিছু জেনে গেলাম এবং আমার একটা নতুন চর্চার দিগন্ত খুলে গেল এবং ওই শিল্পের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। এইটা হচ্ছে স্যাটোরি মোমেন্ট। তাহলে স্যাটোরি মোমেন্ট যেহেতু অনিশ্চিত, আসতেও পারে না আসতেও পারে, সেটা ভাগ্য নির্ভর, ফলে সেটাকে বসে না থেকে আমার হাতে যেটা আছে কেনসো মোমেন্ট, ওই মোমেন্টগুলোকে ইউটিলাইজ করে আমাকে আমার জীবন এবং শিল্প দুটোর ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, ফলে তার কোনো বিকল্প নেই। এইবার একটা কথা বলি যে পারফরম্যান্সের ক্ষেত্রে রিচার্ড শেকনার দুটি কথা বলেন। একটা হচ্ছে তিনটে ফ্যাক্টর, দেয়ার আর 3 ফ্যাক্টরস অফ পারফরম্যান্স: অ্যাকশন, রিঅ্যাকশন অ্যান্ড ইন্টারেকশন। তিনটে। এই কীরকম হয়, এই একটা জিনিস, একটা কথা আছে যে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে রূপ কিন্তু সবারই চোখে পড়ে, কিন্তু রূপের মাধুরী সবার চোখে পড়ে না। এইখান থেকে ওই শিল্পকে অনুভব করার, ওই শিল্পকে আত্মস্থ করার, বা ওই শিল্পের একজন ভোক্তা, উপভোক্তা বা শ্রোতা বা দর্শক যাই হোক না কেন, বা উভয়ই খুব প্রয়োজন হয়। আর যিনি সেই শিল্পকে উপস্থাপন করেন তিনি তো পারফর্মার। ফলে পারফর্মার এবং দর্শকের মধ্যে অ্যাকশন, রিঅ্যাকশন এবং ইন্টারঅ্যাকশন তৈরি হয়। আমাদের জীবনের ক্ষেত্রেও এই তিনটে কাজ খুব বেশি বেশি করে গুরুত্বপূর্ণ। কোনো একটা ঘটনা শুনলাম, সেটা শুনে আমার সেটা শুনলাম, সেটা এবং যিনি শোনালেন তিনি অ্যাকশন করলেন। সেই ঘটনাটা আমাদের জীবনের ক্ষেত্রে বলছে, কেউ একটা কিছু ঘটনা বললেন, সেটা শুনলে আমাদের মাথায় যিনি সেটা বললেন তিনি অ্যাকশন করলেন। সেইটা শুনে আমি একটা রিঅ্যাকশান করলাম, আমি কিছু বললাম যে এই বাবা এরকম নাকি, এইটা রিঅ্যাকশান। এবং তারপরে উনি যেই কথা বললেন, তারপরে আমি যেই কথা বললাম, উনি যেই কথা বললেন, এটা হচ্ছে রিঅ্যাকশান। তো এই তিনটে আমাদের জীবনের ক্ষেত্রে যেমন প্রাসঙ্গিক, তেমনি বিভিন্ন পারফর্মিং আর্টসের ক্ষেত্রেও সেটা প্রাসঙ্গিক। ওই বলা হয় না যে একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুজনেই, ফলে একা একা কিছু হয় না। আচ্ছা, এইবার একটু বলি যে আমাদের জীবনের থেকে কী করে উপাদানগুলো নিয়ে শিল্প চর্চা করা যেতে পারে। ধরা যাক যে একটা শব্দ চলো, এই চলো শব্দটা রাগের সাথে বললে যেভাবে বলবো, আনন্দের সঙ্গে বললে যেভাবে বলবো,
দুঃখের সাথে বললে যেভাবে বলবো, অনুপ্রেরণা দানের মতো করে যেভাবে বলবো, প্রত্যেকটা বলাই ডিফারেন্ট হবে। ফলে আমাকে আমার জীবনের বিভিন্ন অনুভূতিগুলো দিয়ে, বিভিন্ন অভিব্যক্তিগুলো দিয়ে বিচার করতে হবে যে দুঃখের মুহূর্তে আমি যেমনভাবে চলো বলবো, যখন পারফর্ম করব, ওই শিল্পটা নির্মাণ করব, তখন ওই এক্সপ্রেশন, ওই অভিব্যক্তি আমার বাচনভঙ্গিতে বা আবার অভিনয় শৈলীতে থাকবে। এগুলো জীবন থেকে উঠে আসে। ধরো তোমার মা, তোমাদের কারো মা খেতে ডাকছে, বাবান বাবান খেতে আয়, তুমি বললে যাচ্ছি। এই যে যাচ্ছি, এই যাচ্ছি বলাটা যেরকম হয়, আবার ধরো তোমার একদম ইচ্ছা নেই, মানে তোমার খুব খিদা পেয়েছে, সেই সময় যাচ্ছিটা যেরকম হবে, তোমার খুব খুব খেতে ইচ্ছা নেই, শরীরটা খুব খারাপ, অনিচ্ছা সত্ত্বেও তোমাকে যাচ্ছি বলতে হবে। সেই যাচ্ছি, দুটো যাচ্ছির মধ্যে পার্থক্য আছে। ফলে আমরা যখন কোনো থিয়েটারে স্ক্রিপ্ট করি বা কবিতা পড়ি, কোনো সংলাপ উচ্চারণ করি, সিনেমা অভিনয় করি, ফলে যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে ওই অভিব্যক্তিগুলোর সঠিক প্রয়োগ জীবনের থেকে উঠে আসে, জীবনের থেকে উপকরণ নিয়ে উঠে আসে। আমি বোঝাতে পারছি? ধরা যাক যে একটা কথা যে এসো, এই এসো শব্দটাকে বিভিন্ন মুহূর্তে আমরা বিভিন্নভাবে বলি। এসো 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 এসো, এই প্রত্যেকটা এসো আলাদা আলাদা অনুভূতিকে ডিনোট করে, যেই অনুভূতিগুলো আমার দৈনন্দিন জীবনাচরণের মধ্যে দিয়ে ফুটে ওঠে, সেগুলোকেই আমি আমার জীবন থেকে শিক্ষা নিয়ে এই শিল্পচর্চায় প্রয়োগ করি। এরপরে যে বিষয়টি নিয়ে বলবো, যে মনের ভাবের কথা বলছিলাম, বিভিন্ন ভাব এবং বিভিন্ন রস, সেই ভাব থেকে রসের উৎপত্তি হয়। আমাদের সংস্কৃত সাহিত্যে অনুযায়ী নবরসের কথা আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাব আসে, সেই ভাবগুলো কিন্তু শিল্প সাহিত্যে প্রয়োগ হয় এবং সেই প্রয়োগ আমাদের মনের বিভিন্ন ভাব থেকে উঠে আসে। ফলে ওই নবরস বা নটা স্থায়ী ভাব, এগুলোও কিন্তু আমাদের জীবনের থেকে উঠে আসে। শুধু শিল্পে এগুলো যে প্রয়োগ হয় তা নয়, এইগুলোও কিন্তু আমাদের দৈনন্দিন যাপনের মধ্যে দিয়ে বিভিন্ন ঘটনার নিরিখে উঠে আসে। এবার একটা অন্যরকম বিষয় বলার চেষ্টা করি, যে ধরা যাক একটা তত্ত্ব আছে, রিচার্ড শেকনারের একটা তত্ত্ব আছে, হোয়াট ইজ পারফরমেন্স অ্যান্ড হোয়াট ইজ অ্যাজ পারফরমেন্স। ফলে ইজ পারফরমেন্স আর অ্যাজ পারফরমেন্স দুটো ডিফারেন্ট টার্ম। কি হয়, ধরা যাক কেউ রান্না করছে, সেটা অ্যাজ পারফরমেন্স, কিন্তু কোনো একটা স্টেজে গিয়ে রান্না করছে বা সেই রান্না করছে, সেই ভিডিওটা হয়তো টেলিকাস্ট হচ্ছে এবং সেখানে অনেক দর্শকরা আছে, ওই বললাম অডিয়েন্স অ্যাকশন ইন্টারঅ্যাকশন, অর্থাৎ উপভোক্তারা আছেন, দর্শক বা শ্রোতারা আছেন, সেই ক্ষেত্রে সেটা ইজ পারফরমেন্স। তাহলে অ্যাজ পারফরমেন্স একজন রান্না করছেন, ঘরে বসে কেউ দেখছেন না, আর যারা যারা দেখছেন, যদি দেখেন কেউ বা সেই কোনো স্টেজে সেটা হয়তো পারফর্ম হচ্ছে, যে স্টেজের মধ্যে তিনি রান্না করছেন বা টিভির পর্দায় সামনে তিনি রান্না করছেন, এইটা হচ্ছে ইজ পারফরমেন্স। আমি বাড়িতে বসে কবিতা বলছি, বাথরুমে বসে গান করছি, এইটা অ্যাজ পারফরমেন্স, কিন্তু আমি স্টেজে গান করছি, অনেক অডিয়েন্সের সামনে সেটা প্রেজেন্ট করছি, সেগুলো ইজ পারফরমেন্স। তাহলে আমি অ্যাজ পারফরমেন্স ইজ পারফরমেন্স বোঝাতে পেরেছি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস সেটা অ্যাজ পারফরমেন্সের ভিত্তিতে হয় এবং সেটা জীবন থেকে উঠে আসে। সেই ইজ পারফরমেন্স
অ্যাজ পারফরমেন্সগুলো আমাদের জীবনের প্রাত্যহিক কাজ এবং জীবনের প্রাত্যহিক রিহার্সালের মধ্যে দিয়ে উঠে আসে, এবং সেগুলোকেই আমরা যখন মঞ্চে প্রেজেন্ট করি সেটা ইজ পারফরমেন্স হয়ে যায়। তাহলে ডিফারেন্স বিটুইন ইজ পারফরমেন্স অ্যান্ড অ্যাজ পারফরমেন্স বোঝা গেল। এইবার একটু আরেকটা মজার ঘটনা বলি। একদিন এক রেস্টুরেন্টে একটি হাফ প্যান্ট পরা ছেলে এবং তার যে গেঞ্জিটা পরে এসেছে তার গেঞ্জিটাও ছেঁড়া ফাটা, সেরকম একটি দরিদ্র ছেলে প্রবেশ করলো। ওয়েটারটা তাকে তাড়িয়ে দিচ্ছিল যে এই যা 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 এখানে। সে তার মানিব্যাগ থেকে 50 সেন্টটা বের করে বলল যে না আমি কিনতে এসেছি, এই দেখো টাকা আছে আমার কাছে। তো ভুরু কুচকে ওয়েটারটা বললো ঠিক আছে বসো। সে টেবিলে বসলো, বসে ওয়েটারকে ডেকে বলল যে ওয়েটার আমার কাছে 50 সেন্টই আছে, সেই 50 সেন্টের মধ্যে যদি কোনো আইসক্রিম থাকে আমায় দেখান। ওয়েটার তো রেগে গেল যে 50 সেন্টের আইসক্রিম খেতে একটি রেস্টুরেন্টে এসেছে, এদের রেস্টুরেন্টের মানে ঢোকার এদের যোগ্যতাই নেই, মানে বিরক্তি সহকারে। তবুও কিছু বলল না, সে তো ওয়েটার। ফলে সে অনেক খুঁজে খুঁজে 50 সেন্টের একটা আইসক্রিম ওই ছেলেটার কাছে এনে হাতে দিল। ছেলেটা দেখে একবার আইসক্রিমটা দেখলো, একবার 50 সেন্টটা দেখছে, একবার আইসক্রিমটা দেখছে, একবার 50 সেন্টটা দেখছে। তারপরে বলল যে আচ্ছা 50 সেন্টের কম কোনো আইসক্রিম হবে? ওয়েটার তো ভীষণ বিরক্ত হয়ে গেল, বললো একই এরকম নোংরা জামা কাপড় পরে এসেছে রেস্টুরেন্টে, তারপরে 50 সেন্টের আইসক্রিম চাইছে, এখন কত খুঁজে দিলাম 50 সেন্টের আইসক্রিমটা, এখন বলছে কিনা 30 সেন্টের বা অল্প মানে কম দামের আরও কমের কিছু যদি আইসক্রিম পাওয়া যায়। তো ওয়েটার দেখে বললো 25 সেন্টের একটা আইসক্রিম আছে, কিন্তু এই আইসক্রিমটা খুব বাজে। তো ছেলেটি আর কোনো কথা না বলে আমাকে দাও 25 সেন্টের আইসক্রিমটাও আমাকে দাও, ওটাই আমি খাবো, ব্যাস ওটাই আমি খাবো। তো এবার ওয়েটার তাকে 25 সেন্টের আইসক্রিমটা দিল। তার মনে মনে খুব গালমন্দ করছিল। যা হোক, তারপরে বিল এলো, ছেলেটা পেমেন্ট করে দিয়ে ওই প্যাডের মধ্যে টাকাটা ঢুকিয়ে রেখে চলে গেল। সে চলে যেতেই ওয়েটারটা প্যাডটা খুলে দেখলো সে 50 সেন্টই দিয়ে গেছে, অর্থাৎ সে 25 সেন্টের আইসক্রিম খেয়েছে, কারণ 25 সেন্ট বাকি 25 সেন্ট ওই ওয়েটারকে টিপস দেবে বলে। ফলে অনেক সময় হয় যারা শিল্পের পূজারী এবং শুধু অডিয়েন্স নই, বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত, তারা অনেক সময় বিভিন্ন শো দেখতে যায়, থিয়েটার দেখতে যায়, বা শিল্পের শিল্প অনুভব করতে যাই, উপলব্ধি করতে যাই অডিয়েন্স হিসেবে। আমাদের সামনে বিভিন্ন শিল্প প্রেজেন্ট হয় এবং সেই পারফরমেন্সের আমরা যদি একটু দেখি যে খারাপ, প্রথম দিকটা খুব বোরিং লাগছে, আমরা ভেবেই নিই যে এটা খুব খারাপ হবে, এটা জঘন্য, এটা মানে খুব বাজে একটা প্রোডাকশান, এটা ভেবে আমরা চলে আসি। কিন্তু মনে রাখতে হবে বিউটি লাইজ বাই দ্য আইস অফ বিহোল্ডার, পিবি শেলি বলেছেন। আমাদের চোখ, সৌন্দর্য আসলে আপেক্ষিক, তো ফলে ওই সব কিছুর মধ্যে থেকেই যদি আমরা ওই সৌন্দর্যটাকে বেছে নিই, ওই উৎকৃষ্ট অংশগুলোকে বেছে নিই, তাহলেই বোধহয় আমাদের শিল্পীর চোখ সার্থক হয়। সেটা জীবনের ক্ষেত্রেও খারাপ মুহূর্তগুলোকে যদি আমরা পজিটিভলি দেখি, তাহলে যেমন জীবনটি সুন্দর হয়ে যায়, সেরকম কোনো একটা হয়তো তথাকথিতভাবে খারাপ পারফরমেন্স, কিন্তু তার মধ্যে থেকেও যেই গুণগুলো, সেই ভালো কাজগুলো আছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ভুলগুলো ধরবো, কিন্তু সেই ভুলগুলো আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে সমালোচক নই তো, আমরা তো শিল্পের পূজারী। সেই ভুলগুলো আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব, যাতে আমরা যখন পারফর্ম করব এই ভুলগুলো কোনো দিন না হয়। ফলে আমাদের জীবন এবং জীবনের যে উপলব্ধি, জীবনের দর্শন এবং শিল্প কোথাও গিয়ে একাকার হয়ে যায়। আমরা ব্যাকগ্রাউন্ড না দেখেই, সময় না দিয়েই খুব কোনো একটা ছোট্ট ঘটনার নিরিখে বিষয়গুলোকে জাজ করে ফেলি, কিন্তু আসলে সময়ের জন্য ছেড়ে দিতে হয়। আরেকটি কথা বলি, ধরো এই যে এই হাতটা যখন দূরে আছে, আমি প্রত্যেকটি হাতের দিকে তাকিয়ে দেখো যে প্রত্যেকটি রেখা
স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটি রেখা। কিন্তু ওই হাতটা যখন কাছে নিয়ে আসো, এরকম জায়গায় রাখবো, তখন একটা রেখাও কিন্তু দেখতে পাবো না, সব ঝাপসা হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে অনেক সময় বন্ধু বিচ্ছেদ ঘটে, বিভিন্ন সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এগুলো ঘটে খুব ঘনিষ্ঠ হলে, খুব কাছাকাছি থাকলে একটা নির্ভরশীলতার সম্পর্ক সৃষ্টি হয়। কিন্তু দূরে দূরে থাকলে তার কোনো সমস্যাই হয় না, কারণ তার কোনো চাহিদাও নেই। ফলে আমরা যখন শিল্পকে যাচাই করব, শিল্পের বিচার করব, তখন একটু দূরে গিয়ে বিচার করব। ওই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে নিজেদের সঙ্গে ওটাকে সম্পূর্ণ রিলেট না করে একটু দূরে এসে দূর থেকে বিচার করবো। একটা ছবি যদি খুব কাছাকাছি থাকে, আমরা দেখে কিছুই বুঝতে পারবো না, কিন্তু ছবিটা যদি আমরা একটু দূর থেকে দেখি, তাহলে কিন্তু ছবিটার গুরুত্বটা আমরা বুঝতে পারবো। ফলে এটা আমাদের জীবনে যেমন প্রাসঙ্গিক, আমাদের শিল্পের ক্ষেত্রেও ততটাই প্রাসঙ্গিক। এবার একটা কথা বলি যে রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ অ্যাকশন বিষয়ে কি হয়। একবার দুজন সহকর্মী, তারা একই অফিসে কাজ করে, দুই বন্ধু, তাদের মধ্যে একজনের প্রমোশন হয়ে গেল, আর একজনের প্রমোশন হলো না। তারা একই সময়ে জয়েন করেছে, তারা দুজনেই একই সমান পরিমাণ কাজ করে। তো যার প্রমোশন হলো না, সেই বন্ধু তো রেগে লাল হয়ে গেছে। সে লাল হয়ে গিয়ে বসকে গিয়ে বলছে যে স্যার, আপনার সাথে আমার একটি বিশেষ দরকার আছে। বস বলল, হ্যাঁ বলো। আমার কেন প্রমোশন হলো না? আমার বন্ধু আর আমি তো সমান কাজ করি, তাহলে আমার কেন প্রমোশন হলো না? তখন ওই বস বললেন যে দেখবে কেন হলো না, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আসো। একটা হল ঘরে দুজনকে ডেকে পাঠালেন। দুজনকে ডেকে পাঠিয়ে বললেন যে শোনো, তোমাদের দুজনকেই বলছি, বাইরে তরমুজ বিক্রি হচ্ছে না, এখন তো তরমুজের সময়, তা দেখে আসো তো আমরা যদি একটু তরমুজ কিনি অফিসের জন্য, তাহলে ওই তরমুজের দাম কীরকম পড়বে, এটা একটু তোমরা দুজনেই দেখে আসো তো। তা দুজনেই চলে গেলেন বাজারে, দুজনেই ফিরে এলেন। তার মধ্যে যে প্রমোশন পায়নি, সেই স্টাফটিকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ কত, কি বললো, দাম কত বললো? বলল যে মোটামুটি 100 সেন্টের মতো হবে, 100 সেন্ট করে, প্রতি কেজি 100 সেন্ট করে। বললো আচ্ছা, আর তোমার? সে বলল হ্যাঁ আমিও তাই দেখলাম, 100 সেন্ট করে। তো দুজনেই তাই বললে। এবার যে বন্ধুটি প্রমোশন পায়নি, যে কর্মীটি প্রমোশন পায়নি, তাকে বস বললেন আচ্ছা আমরা যদি একটু বেশি করে কিনি, বাল্ক বাই করি, তাহলে? বলল বেশি করে কিনলে তো দাম কমার কথা। আচ্ছা আচ্ছা 1 মিনিট আমার সময় দিন, আমি দেখে আসছি। সেই বন্ধুটি গেলেন, কিন্তু ওই যে কর্মীটি যে প্রমোশন পেয়েছে, তিনি ওখানেই দাঁড়িয়েছিলেন। তো যা হোক, যে প্রমোশন পায়নি সে বাজার ফাজার ঘুরে এসে আবার বললেন যে আচ্ছা যদি আমরা বেশি করে কিনি, তাহলে সেটা 80 সেন্ট করে পড়বে প্রতি কেজি। তো তখন বললেন যে আচ্ছা আমরা যদি এই 80 সেন্ট করে যে কিনবো, যদি আমরা 80 কিলো কিনি, তাহলে তারা কিভাবে সেটা আমাদের দেবে? মানে সেটাকে আমাদেরই ক্যারি করে নিয়ে আসতে হবে, না তারা ক্যারি করে নিয়ে আসবে? তখন বললে আবার যাই। তখন বাধা দিয়ে বলে না, এবার তুমি যেও না, এবার তুমি বলো। বলে যে প্রমোশন পেয়েছে তাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে হ্যাঁ বাজারে গিয়েছিলাম, বাজারে 100 সেন্ট করেই চাইছে কেজি। আমি জিজ্ঞেস করলাম যদি বেশি আমরা বাল্ক বাই করি, তাহলে কত টাকা করে বিক্রি করবেন? বললেন যে 80 সেন্ট করে বিক্রি করব। ধর আমি বললাম আপনারা কি নিজেরা প্যাক করে দেবেন? বললো হ্যাঁ আমরা নিজেরা প্যাক করে বাড়ি দিয়ে আপনাদের মানে ওই অফিসে দিয়ে আসবো। তারপরে আমি বললাম যে ওই অফিসে যে দিয়ে আসছেন তার জন্য কোনো ভাড়া লাগবে না? বললো না ভাড়া লাগবে না। আচ্ছা, তো এই এমনি এখন শুধু আমাদের এই এরিয়াটা বাদে অন্যান্য জায়গায় মার্কেট রেঞ্জ চলছে কিন্তু 150 সেন্ট, তাহলে আমাদের লাভ হতে পারে।
তখন ওই বন্ধুটা বুঝতে পারলেন যে সে যে কাজটা একবার করে, একবার বারবার তাকে করতে হয়, করে করে জানতে হয়, আর আর যে প্রমোশন পেয়েছে সে একবার গিয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো নিয়ে এসেছে। ফলে এই যে যে প্রমোশন পেয়েছে তার থেকে যে ফিডব্যাকটা পাওয়া গেল সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আর যে বারবার গিয়ে ইনফরমেশন আনছে, যে প্রমোশন পায়নি, তার থেকে যে মানে রিয়াকশান পাওয়া গেল সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ। তাহলে আমাদের সব সময় শিল্পের ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভভাবে কাজ করতে হবে। কোনো একটা শিল্পের খুঁটি নাটি, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট সব কিছু জানতে হবে। একটা গান করতে গেলে গানটি কি মানে কবে রচিত হয়েছিল, সেই গানটি আর কে কে করেছেন, তাদের প্রত্যেকের পারফরমেন্স কোথায় কোথায় আলাদা চেঞ্জ হচ্ছে সেইটা আমাদের জানতে হবে। একটা ডান্স করতে গেলে সেই ডান্সটা কোথায় উৎপন্ন হয়েছে, কারা করতো, কিভাবে এই ডান্সের উৎপত্তি হয়েছে, কিভাবে আরও ভালো করা যায়, এই ডান্সের সঙ্গে অন্য কোনো ডান্সের মানে মিক্সআপ ঘটেছে কিনা, সেইগুলোকে আমাদের খুঁটিনাটি করে জানতে হয়। একটা আবৃত্তি করতে গেলে সেই কবিতাটি কবে লেখা হয়েছিল, ওই কবিতাটির আবার কি মনে হচ্ছে কবিতাটি পড়ে, কবিতাটি সমালোচকরা কি কি বলেছেন, এই কবিতাটি ছাড়াও অন্যান্য কাব্যগ্রন্থের কবিতাগুলো কীরকম, কবে এই কবি কবিতা লিখছেন, কেন কবিতা লিখছেন, সব বিষয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা আমাদের এই শিল্প চর্চাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেকক্ষণই বললাম, অনেক কথা বললাম। এবার আর একটা জিনিস বলি যে আমাদের এরকম আমার একসময় মনে হতো যে কেউ যদি ভালো কবিতা বলতো আমার খুব হিংসা হতো, মনে হতো যে আমার থেকে ভালো কবিতা বলছে। কিন্তু এখন আমার মনে হয় যে সে ভাগ্যিস ভালো কবিতাটা বলছে, কারণ তার থেকে আমি কিছু শিখতে পাচ্ছি। ফলে শিল্প চর্চার ক্ষেত্রে হিংসার মনোভাব নয়, শিক্ষার মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। আমাদের জীবনের ক্ষেত্রেও কেউ কোনো ভালো কাজ করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করব এবং আমাদের জীবনে সেটা অ্যাপ্লাই করব, তাহলেই বোধহয় আমাদের জীবন এবং শিল্প দুটোই সুন্দর হয়ে উঠবে। একজন ভুট্টা ব্যবসায়ী প্রত্যেকবার তার গ্রামের ভুট্টার কম্পিটিশানে ফার্স্ট হতেন। ভুট্টার উপর একটা কম্পিটিশান হতো যে কত ভালো ভুট্টা উৎপাদন করতে পারবে সে প্রাইজ পাবে। তো সেই কৃষকটি বারবার গোল্ড মেডেল পেতেন। তো সবাই তার ইন্টারভিউ নিতে আসছে। তো একটা ইন্টারভিউতে তিনি বললেন যে আশ্চর্যের কি জানেন, আমি যেই হেভি সিডগুলো নিয়ে, যে বীজগুলো নিয়ে আমার চাষ করি, সেই বীজগুলো আমি আমার আশেপাশে যারা চাষ করে সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দিই, শেয়ার করে দিই, বিনা পয়সায় দিয়ে দিই। তো যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি তো হা হয়ে গেলেন, এ কি, আপনি কম্পিটিশানে মানে অংশগ্রহণ করেন, তারাও কম্পিটিশানে অংশগ্রহণ করেন, আপনার যে মূল্যবান সিডগুলো, উন্নত মানের বীজগুলো, সেগুলো আপনি ওদের সাথে বিতরণ করে দেন কেন? বললেন যে আসলে আমি যেখানে চাষ করি তার পাশের ক্ষেতগুলোতেই তারা চাষ করে। এবার তারা যদি খারাপ মানের ভুট্টা দানা নিয়ে চাষ করে তাহলে সেই মাঠ, যেহেতু আমার পাশেই তাদের জমি, ফলে তাদের ওই খারাপ ফসলের পরাগরেণুগুলো এসে আমার ভুট্টাগুলোর ফসলের উপর ক্রস পলিনেশন হয়ে আমার ভুট্টাটা খারাপ হয়ে যাবে। ওদের পরাগরেণু এসে আমার ভুট্টায় যখন পড়বে তখন সেগুলোও খারাপ হয়ে যাবে। তাই জন্য আমি তাদের ডিস্ট্রিবিউট করে দিই। ফলে শিল্প আমরা যা শিখবো, আমাদের অর্জিত যে সমস্ত জ্ঞান আমরা সব বিতরণ করে দেব। কোনো একটা স্পেশাল ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব, সেটাও আমরা শিখিয়ে দেব যে এইটা করলে এইরকমভাবে ভালো হবে। তাহলে সামগ্রিকভাবে শিল্পের উন্নতি হবে। আমরা যারা শিল্পের ছাত্র, শিল্পের কর্মী, তাদের উচিত শিল্পের জন্য প্রাণ দিয়ে দেওয়া, শিল্পর জন্য উৎসর্গ করা। শিল্প মানুষকে সংকীর্ণ হতে শেখায় না, শিল্প মানুষকে উদার হতে শেখায়। আর শেষ করব একটা কথা বলে যে আমাদের জীবনে অনেক সময় অনেক অপ্রত্যাশিত কিছু মুহূর্ত আসে। এখানেই হয়তো শিল্পের সঙ্গে জীবনের খুব বড় সমন্বয়, যে শিল্প চর্চা হোক, আমাদের শিল্প চর্চার জীবনে অনেক ফেলিওর আসে, অনেক সময় আমরা দিশাহারা হয়ে যাই, প্রচুর পরিশ্রম করেও তার সুফল পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে
আমরা অনেক সময় খুব ডিপ্রেসড হয়ে যাই, খুব আপসেট হয়ে যাই। তো সেই সময় আমাদের মনে হয় যে শিল্পটাকে ছেড়ে দিই, শিল্পটা আমার জন্য নয়। বা আমাদের জীবনের ক্ষেত্রে অনেক সময় অনেক অবাঞ্ছিত কিছু মুহূর্ত চলে আসে যেগুলো আমাদের সাড়া দিয়ে যায় এবং খুব কুড়ে কুড়ে খায়। এই জায়গাগুলোকে ছুঁড়ে ফেলে নতুন উদ্যমে আমাদের শুরু করতে হবে। ফলে আমাদের জীবনে তো ব্যর্থতা থাকবেই, সেই ব্যর্থতাগুলোকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে। তাহলেই আমাদের শিল্পচর্চা এবং জীবন দুটোই সুন্দর হয়ে উঠবে। আমি শেষ কথা বলবো, তার আগে একটু জল খেয়ে নিই, অনেকক্ষণ ধরে কথা বলছি, গলায় লাগছে। আচ্ছা, একটা কথা বলি, এই যে এই জলের বোতলটা, এই জলের বোতলটায় প্রায় অর্ধেক জল ভরা আছে। এই জলের বোতলটা যদি আমি কিছুক্ষণ ধরে থাকি, এইভাবে এরকম করে ধরে থাকি, তাহলে যদি 10 মিনিট ধরে থাকলাম, ধরে ধরে আলোচনা করলাম, যদি 1 ঘন্টা ধরে থাকি, তাহলে কিন্তু হাতটা বেশ ভালোই ব্যথা হয়ে যাবে। কিন্তু এই জলের কিন্তু সেরকম ওয়েটই নেই। আবার সেটা যদি 1 দিন ধরে থাকি, তাহলে তো হাতটা পুরো প্যারালাইসিস হয়ে যাবে, আর নাড়াতেই পারবো না। ফলে আমরা অনেক সময় ছোটোখাটো ওয়েটহীন মুহূর্তগুলোকে খুব আঁকড়ে অনেক দিন ধরে পুষে রাখার, চাপিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু সেই জায়গাগুলোকে যদি ভুলে দিয়ে এই বোঝাটাকে নামিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। ফলে ছোটোখাটো শিল্পের ফেলিওরগুলোকে চাপ হিসেবে না নিয়ে যদি আমরা ওগুলোকে ক্যাজুয়ালভাবে আবার উড়িয়ে দিই, ফেলে দিই, কাছ থেকে ঝেড়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আমাদের শিল্পচর্চাও আরও দৃঢ় হয়ে উঠবে। ব্যর্থতা তো থাকবেই, ব্যর্থতার মধ্যে দিয়ে আবার পুনরায় শুরু করতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে, একটা পাহাড়ে অনেক সময় একটা গাড়ি ওঠে, আবার ঢাল বেয়ে নিচে নেমে যায়। সে নিচে নামছে ঠিকই, কিন্তু সে এগোচ্ছে। মনে রাখতে হবে, সে হয়তো ঢালু পাহাড়ের গাড়িটা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামছে, কিন্তু সে এগোচ্ছে, এবং সে নিচে নামছে কারণ আরও উঁচু একটা পাহাড়ে উঠবে বলে। ফলে মানুষের জীবনে ব্যর্থতা থাকবেই, ফেলিওর থাকবেই, কিন্তু তার মধ্যে দিয়েই আমাদের জীবনকে আরও সুন্দরভাবে, আরও শক্তভাবে, আরও দৃঢ়ভাবে সিদ্ধারা উঁচু করে এগিয়ে চলতে হবে। এবং আমাদের শিল্প চর্চার জীবনে অনেক ব্যর্থতা থাকবে, অনেক স্বপ্নভঙ্গ থাকবে, কিন্তু সেই স্বপ্নভঙ্গের মুহূর্তেও সুন্দর একটা আশার ভোর অপেক্ষা করবে, যেখানে শিল্পের লাল আলোয়, সাফল্যের লাল আলোয়, সার্থকতার লাল আলোয় ভরে যাবে আমাদের শিল্পচর্চা, আমাদের শিল্প জগৎ। তবেই আমরা শিল্পের পূজারী হয়ে উঠতে পারবো এবং জীবনের সঙ্গে শিল্পের সম্পর্ক মিলে মিশে একাকার হয়ে যাবে। জীবন এবং শিল্প একই সার্থকতার রথে চড়ে আমাদের কাছে ধরা দেবে। অনেক ধন্যবাদ সৃষ্টিকে, তারা এতক্ষণ ধরে আমার আলোচনা, আমার বকবক শুনলো। ফলে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি তাদের, যারা এই আয়োজনটা করেছে এবং যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিল। এখনও আমি দেখতে পাচ্ছি প্রায় 98 জন সঙ্গে আছে জুমে। আমি শুনেছি, আমি ঠিক জানি না, যে 100 জনের বেশি হয়তো যোগ হওয়া যায় না। প্রায় 98 জন এবং আমাকে ধরে 99 জন। প্রায় জুম অ্যাপটির একদম সদ্ব্যবহার হয়েছে। আশা করি প্রত্যেকটি কথা আপনাদের পৌঁছেছে। অনেক কথাই বলা হলো না, ভেবেছিলাম অনেক কথা বলবো, অনেক কথাই বলা হলো না। যে কথাগুলো বলা হলো না সেগুলো আবার একদিন কোনো দিন সামনাসামনি বলবো নিশ্চয়ই। এরকম একটা গৃহবন্দী জীবন, এরকম একটা করোনা মুক্ত পৃথিবী আবার তৈরি হবে। সেই সময় হয়তো কাছাকাছি গিয়ে আরও কাছাকাছি থেকে আরও এই সমস্ত আলোচনা করা যাবে, আড্ডা দেওয়া যাবে। কিন্তু এই দূরে থেকেও জুড়ে থাকার, ছুঁয়ে থাকার যেই আয়োজন, জুম অ্যাপে অনলাইনের আয়োজন, একে আমার কুর্নিশ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।